পাহাড় ধসে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামে 4 সেনা সদস্য সহ মৃতের সংখ্যা 131। অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই পাহাড় ধসের কারণ বলছেন বিশেষজ্ঞরা। স্টেবিলিটি নষ্ট হচ্ছে, পাহাড় বালি মাটি অথবা সিল্টি স্যান্ডের তৈরি, সেখানে পানি পড়লে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার, পাহাড় কেটে ফেলতেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। ত্রাণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। সরকারের পক্ষ থেকে আমাদের ত্রাণ আছে, সাহায্য আছে, আমরা সবসময় এগুলি সহায়তা প্রদান করে থাকি। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আমি বিথি হক এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ততা কেরানীগঞ্জের ডক ইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে। সরকারের মেগা প্রকল্পে প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা। দেশে চাহিদার 70% রক্তই দিচ্ছে পেশাদার ডোনাররা। সঠিকভাবে পরীক্ষা না করে সৃষ্টি হচ্ছে জটিলতা। স্বেচ্ছা রক্তদাতাদের সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদ উপলক্ষে 23 জুনের রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু। রাতভর রেল স্টেশনে অপেক্ষা টিকিট প্রত্যাশী শত শত মানুষের। এবং ঈদ কেনাকাটায় কদর বেড়েছে রাজশাহীর সিল্কের রেশমি কাপড়ে হাল ফ্যাশনের কাটিং পেয়েছে জনপ্রিয়তা। দর্জি বাড়িতে কারিগরদের ব্যস্ততা। প্রবল বর্ষণে পাহাড় ধসে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামের 4 সেনা সদস্য সহ 131 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে 98 জন, বান্দরবানে 6 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আরও 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙামাটিতে সেনা সদস্যরা উদ্ধার কাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআর। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, কর্পোরাল আজিজ ও সৈনিক শাহিন। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাঙ্গামাটি ও বান্দরবান প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে পড়েছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম অঞ্চলে। এই সময় বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার থেকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে কয়েকজন সেনা সদস্য মারা গেছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর। চাপা পড়া অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পাহাড়ের মাটির নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিরাম বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। আমরা এসে দুমারে দেখতেছি পুরো মাটি, পুরো পাহাড়, গাছটা সব দৌড়াতে এই সাইডে সব ওটার গায়ের উপর। যোগাযোগ নাই, রাস্তা বন্ধ, কেমনে যাবো? এলাকা থেকে বেরোতেও পারতেছি না। রাস্তাঘাট সবগুলো পাহাড় ভেঙে পড়ে জাম হয়ে আছে, সবগুলো ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের বয়সে, আমাদের বাবাদের বয়সে এরকম বিপর্যয়, মানে পাহাড় ধস এবং বৃষ্টি আমরা দেখিনি। এগুলো উদ্ধার করতে প্রচুর সময় লাগবে এবং এই পরিস্থিতির যে দুর্যোগের অবস্থা, বিভিন্ন স্পটে মাটির নিচে লোকজন চাপা পড়ে আছে, আটক হয়ে আছে। এখানে অনেক লোকজন দরকার। বান্দরবানে মাটি নরম হয়ে সদর উপজেলার বালাঘাটা, লেমুজিরি ও আগাপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় লেমুজিরি এলাকায় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় 3 ভাই বোনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকটি দুর্গম এলাকায় পাহাড় ধসে আরো মারা গেছেন। আরো অনেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ নির্মাঞ্চল। এতে বন্ধ হয়ে যায় বান্দরবানের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ। পাহাড়ি জলে প্লাবিত হয়েছে চন্দনাই সহ আশপাশের শতাধিক গ্রাম। ভেসে গেছে বসতঘর, ফসলি জমি। বন্যার হানানে, বৃষ্টি হানানে প্রচুর ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর কোটি কোটি টাকার ধন সম্পদ নষ্ট হয়ে গরু ছাগল মরে গেছে। রাস্তার অবস্থা খুব লাজুকজনক। রাস্তা দিয়ে হাইওয়ে সড়ক এখন বন্ধ,
কোনো বাড়ি যানবাহন চলাচল করতেছে না। ত্রিপুরা চন্দনেশ্বর 2 নম্বর ওয়ার্ডে 4 জনের আমরা রেস্কিউ আমাদের ভলেন্টিয়ার করেছে এবং আপনার রানীরহাটে রাঙ্গুনিয়া রানীরহাটে সেখানে আমাদের ফায়ার সার্ভিসের 4 জন উদ্ধার করেছে। যেগুলো সংবাদ পেয়েছে সবগুলো মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। চন্দনাইশের বিভিন্ন এলাকায় সড়কের উপর পানি উঠে যাওয়ায় ব্যাহত হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে যানবাহন চলাচল। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল এই অঞ্চলের মানুষের জন্য নতুন কিছু নয়। আবহাওয়া রুটিন অনুযায়ী প্রতি বছর এমনই হয়ে থাকে, কিন্তু এবার নিম্নচাপের ফলে মাত্র 2 দিনের বৃষ্টিতে যে বন্যার সৃষ্টি হয়েছে তা একেবারে নজিরবিহীন। আর এর রেস্ট আনতে হবে এখানকার মানুষদেরকে আরো বেশ কয়দিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর মিছিল যেন কোনোভাবে রোধ করা যাচ্ছে না, বরং তা বেড়েই চলেছে। গত 10 বছরে চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 450 মানুষ। সর্বশেষ গত রোববার মধ্যরাত থেকে মাত্র কয়েক ঘন্টায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে এই পাহাড় ধসে। বালির পাহাড় হওয়ায় গঠনগত কারণ ছাড়াও অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কমলদের আরো একটি রিপোর্টে। চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির জন্য পাহাড় যেমন অলংকার, তেমনি নানা কারণে সে পাহাড় মৃত্যুর কারণ হয়েও দেখা দিয়েছে। বিগত 2007 সালের জুন মাসে পাহাড় ধসে চট্টগ্রামে 128 জনের মৃত্যুর পর গত 10 বছরে কিন্তু এই মৃত্যুর হার থেমে থাকেনি। 2015 সাল পর্যন্ত 8 বছরে নগরীতে পাহাড় ধসে মারা গেছেন 194 জন। 3 পার্বত্য জেলাও পাহাড় ধসে মৃত্যুর হার বেড়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানে এই হার তুলনামূলক বেশি। সর্বশেষ নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনেশ্বরের পাশাপাশি রাঙ্গামাটি এবং বান্দরবানে অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চাপে অথবা তাদের কাছে নথি স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটি সরকারি হোক অথবা রাজনৈতিক দলগুলো হোক, নথি স্বীকার করে কিন্তু বারবারই এই পাহাড় কাটার সাথে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখলাম ব্যাপকভাবে পাহাড় নিধন হচ্ছে এবং পাহাড় অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের পাহাড়ের উপরিভাগের মাত্র কয়েক ফুট মাটি শক্ত থাকলেও পুরো পাহাড়ের ঘটনা রয়েছে বালির আধিক্য। ফলে বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই পাহাড়গুলোর নিচের দিকের মাটি নরম হয়ে যায়। দ্বিতীয় এবং তৃতীয় বৃষ্টি থেকেই শুরু হয় পাহাড় ধস। অথচ সে বালির পাহাড়েই মানুষ বসতি গড়ে তুলছে। অনিয়ন্ত্রিত পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া তো রয়েছেই। পাহাড় বালি মাটি অথবা সিল্টি সাইডে তৈরি, সেখানে পানি পড়লে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার, পাহাড় কেটে ফেলতেছে কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে ফেলতেছে আমি নিজে পাহাড়ের। এদিকে পাহাড় কাটা কিংবা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস প্রতিরোধে কঠোর আইন থাকলেও নেই বাস্তবায়ন। পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রহস্যজনক কারণে পাহাড় কাটা প্রতিরোধে নীরব ভূমিকা পালন করছে। আর এ সুযোগে নির্বিচারে পাহাড় কাটার ফলে ক্ষেত্র তৈরি হচ্ছে পাহাড় ধসের। পাহাড় না কাটার জন্য কিন্তু সুনির্দিষ্ট আইন আছে এবং আইন প্রয়োগের ব্যবস্থাও আছে, কিন্তু অজ্ঞাত কারণে যেহেতু পাহাড় যারা কাটেন তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চট্টগ্রাম শহরে ছোট বড় শতাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে 1 লাখের বেশি মানুষ। আর রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ ধরনের বসবাসের হার কয়েক গুণ বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে পড়েছেন কক্সবাজার উপকূলের মানুষ। গত 3 দিনের অব্যাহত ঝড়ো হাওয়া, বৃষ্টি ও জোয়ারের পানিতে ঘর বাড়ি ভেঙে এবং ঘরের ছাউনি উড়ে গিয়ে কষ্টের সীমা নেই তাদের। ঘূর্ণিঝড় মোড়ার পর এই নিম্নচাপটি উপকূলের লোকজনের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের প্রভাবে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার উপকূলের লোকজন। গত 2 দিনের অব্যাহত ঝোড়ো হাওয়া, বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয় শহরের নাজিরার টেক, সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া সহ বেশ কিছু এলাকা। মঙ্গলবার ভোর থেকে বৃষ্টিপাত না হওয়ায় নামতে শুরু করে জোয়ারের পানি। এ সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। ঘরবাড়ি ভেঙে ও ঘরের ছাউনি উড়ে গিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে অন্তত 10,000 মানুষ। আমার ঘরবাড়ি সব উড়াই নিয়ে গেছে, এখন মানুষের ঘরে যাই এরা বসবাস করে থাকি। জোয়ার পানি
এখন বেশি হয়ে গেছে, বাচ্চারা বড় কষ্ট আছি। এখানে সাহায্য সরকারি অনুদান সাহায্য সহযোগিতা কিছু আমরা পাচ্ছি না। যে সাহায্যগুলো আসে এখানে নাটা কাটার মাধ্যমে আসে, তারা আত্মীয় স্বজনকে দিয়ে আমাদেরকে দেয় না। উপকূলের ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সংকট দেখা দেয় জরুরি ভিত্তিতে ত্রাণ প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই মুহূর্তে রমজানে তারা গরিব মানুষগুলি খাদ্য সংকটে রয়েছে, তাদের জরুরি ত্রাণ প্রয়োজন। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আমাদের ত্রাণ আছে, সাহায্য আছে, আমরা সবসময় এগুলি সহায়তা প্রদান করে থাকি। আমরা খোঁজখবর নিচ্ছি। জেলা প্রশাসনের তথ্য মতে কক্সবাজারের ৫ উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, কক্সবাজার। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে ৪ সেনা সদস্য সহ বিপুল সংখ্যক মানুষ নিহতের ঘটনায় শোক জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসা দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। পাহাড় ধসে বহু লোক নিহত হয়েছে, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের অবিলম্বে সে ঢাকা এবং চিটাগং পাঠিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখন এই সরকারের আমলে আমরা শুধু দেখছি প্রতিনিয়ত মানুষ মৃত্যু আর মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। আর এই সরকার মহা আনন্দে আছে, তারা দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছে, তারা আকাশে ওড়ে, তারা মাটির কথা চিন্তাও করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রাকৃতিক দুর্যোগকেও আওয়ামী লীগের দোষ বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ তাঁতি লীগের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় চট্টগ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমাদের দলের সর্বপর্যায়ের নেতা কর্মীদেরকে নির্দেশ প্রদান করছি। বিএনপি বলে সব দোষ হচ্ছে আওয়ামী লীগের, প্রাকৃতিক দুর্যোগকেও তারা আওয়ামী লীগের দোষ বলে আজকে অপপ্রচার করছে। সকালের সময় আরো থাকছে। রাজধানীর কারণ বাজারে রাস্তার পাশে সেহরি খাওয়ার সময় বেপরোয়া প্রাইভেট কারের চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত, আহত ৩। আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি। ঈদে রেলের ২৩ জুনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। টিকিট পেতে গতকাল বিকেল থেকে রেল স্টেশনে অপেক্ষা করছেন হাজারো মানুষ। সাধারণ মানুষ বলছেন, ঈদের সড়ক পথে যানজট সহ দুর্ঘটনার ঝুঁকি থাকায় পরিবারকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে চান তারা, আর এজন্যই রাতভর অপেক্ষা করেছেন একটি টিকিটের জন্য। সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ নিশ্চিত করতে রেল স্টেশনে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে কালোবাজারির অভিযোগ পাওয়া না গেলেও যাত্রীদের দাবি আরও দ্রুত যেন তাদেরকে রেল টিকিট সরবরাহ করা হয়। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমেই সরাসরি চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, যে ঠিক বরাবর সকাল ৮টাতে কিন্তু প্রত্যেকটা কাউন্টার খুলে দেওয়া হয়েছে এবং সেই সময় কিন্তু এক ধরনের আনন্দ সবার চোখে মুখে ছিল, যারা কালকে রাত থেকে বিকেল থেকে এবং সুবর্ণ সুযোগ সেটা খুব কাছেই চলে এসেছে। বলা যায় যে ঈদের আনন্দ এখন থেকে শুরু হয়ে গেছে যারা টিকিট হাতে পেয়েছেন। তবে একটি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, যারা টিকিট কাটছে তারা বলছেন যে এত প্রথম সারির দিকে থাকার পরেও এসি টিকিট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না, একটি অভিযোগ আমরা শুনেছি। এবং আরো একটি অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে বলছেন যে এত প্রথম সারির দিকে থাকার পরেও এসি টিকিট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না, একটি অভিযোগ আমরা শুনেছি। এবং আরো একটি অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে তারা বলছেন যে প্রতি বছর এই যে সকাল ৮টার সময় টিকিট দেওয়া হয়, এটি ৮টার পরিবর্তে যাতে সকালের দিকে ৬টায় অথবা ৭টার সময় টিকিটটা দিয়ে ফেললে এই ধরনের একটি ভোগান্তি এবং এই ঘন্টা দুয়েক যে তাদেরকে এই টিকিট কাউন্টারে থাকতে হয় সেটা হয়তো হয় না আর কি। এবং আরো একটি বিষয় বলে রাখি যে আমরা
রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি যে এবার 16টি স্পেশাল ট্রেন এবং পাশাপাশি 86টি নতুন বগি এক্সিস্টিং যে ট্রেনগুলো আছে সেগুলোতে সংযোজন করা হয়েছে এবং এই কারণে তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবং হাজারো যাত্রী প্রতিদিন তারা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন বলে তারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে একটি বিষয় বলে রাখি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ এবং সবাই সার্বিকভাবে সহযোগিতা করার কারণে কিন্তু এক ধরনের সুশৃঙ্খলভাবেই কিন্তু ট্রেনের টিকিট তারা পাচ্ছেন এবং কোনো ধরনের বিড়ম্বনা হচ্ছে না। এবং আরও একটি বিষয় বলে রাখি যে আমরা গোটা প্ল্যাটফর্মে মানুষের যে উপচে পড়া ভিড়, এর পাশাপাশি যে ফুটপাত যেটি ছিল যেখানে হয়তোবা সিএনজি অথবা গাড়ি আসতো সেই জায়গাটা পর্যন্ত কিন্তু মানুষের পদচারণায় মুখর হয়ে আছে এবং আমরা সকাল 7:30 পর্যন্ত দেখেছি যে যারা অনেক রাত পর্যন্ত এখানে অপেক্ষা করেছেন তারা এখানে ঘুমিয়েছিলেন। তবে তারপরেও স্বস্তির বিষয় হচ্ছে যে যারা লাইনে দীর্ঘ অপেক্ষা করছেন তারা বলছেন যে আমরা টিকিট পাবো, তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আর একটা বিষয় বলে রাখি যে আপনি পাশে দেখতে পাচ্ছেন যে নারীরাও কিন্তু এক ধরনের দীর্ঘ অপেক্ষা নিয়ে তারা দাঁড়িয়েছেন। পুরুষের থেকে তাদের বলাই যায় তাদের কষ্টটা তুলনামূলকভাবে বেশি এবং এই যে মানুষের ব্যাপক উপচে পড়া ভিড়, এখানে ঠিক বৈদ্যুতিক পাখার খুব একটা সুযোগ সুবিধা না থাকার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক। প্রথম দিন এবং দ্বিতীয় দিন মানুষের একটু ভিড় কম থাকলেও কিন্তু আজকে তৃতীয় দিনে এসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। যারা ঈদের অগ্রিম টিকিট নিতে এসেছেন তারা এখানে ভিড় করছেন। অনেকে কিন্তু এসেছেন কালকে সন্ধ্যার পর থেকে এসেছেন, অনেকে আবার অনেকে এসেছেন গভীর রাতে, আবার অনেকে সকাল থেকে এখানে এসেছেন এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রায় 6-7টি লাইন এখানে লাইনে দাঁড়িয়ে আছে সেই কাঙ্ক্ষিত যে টিকিটটি, সেই টিকিটটি পাওয়ার জন্য। এবং আসলে এই সোনার হরিং নামে এই টিকিটটি কিন্তু পাওয়া খুব কষ্টকর হয়ে থাকে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বিভিন্ন অভিযোগ করেছেন। যদিও টিকিট বিক্রি শুরু হয়েছে এখন থেকে প্রায় 15 মিনিট আগে, অর্থাৎ 8টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন কালকে কিছু সমস্যা হয়েছিল, অর্থাৎ কালকে তারা অনেকে টিকিট পাননি এবং ধীরগতি ছিল। এখনো পর্যন্ত আসলে তাদের সাথে কথা বললে আসলে কিছুক্ষণ পর বোঝা যাবে আসলে আজকে কোনো সমস্যা আছে কিনা, কোনো ধীরগতি আছে কিনা টিকিট বিক্রির ক্ষেত্রে। তো আপনি হয়তো মানুষদের দেখে বুঝতে পারছেন এখানে গভীর রাত থেকে তারা এখানে এসেছে সেই কাঙ্ক্ষিত টিকিটটি নেওয়ার জন্য। আর চট্টগ্রাম থেকে এখানে 4টি রুটে, বিশেষ করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং ময়মনসিংহ সহ চাঁদপুর সহ 4টি রুটে প্রায় প্রতিদিন এখান থেকে প্রায় 7,000 টিকিট বিক্রি করা হচ্ছে এবং 4টি রুট সহ প্রায় 25টি রুটে যাত্রীদেরকে টিকিট বিক্রি দেওয়া হচ্ছে। তো আজকে যে টিকিটটি মূলত দেওয়া হচ্ছে এটি হচ্ছে 23 তারিখের যে যাত্রীরা যাবে তাদের জন্য আজকে এই টিকিটটি দেওয়া হচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে এখানে স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি বললেন যে আসলে এখানে কালোবাজারে যাতে কোনো রকম প্রভাব না পড়ে এবং টিকিট যাতে বাইরে চলে না যায় সেই জন্য কিন্তু তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুদ রেখেছেন এবং তারা তদারকি করছেন। পাশাপাশি এখানে চট্টগ্রামের এই যে রেল স্টেশন রয়েছে এর আশেপাশে প্রায় 65টি স্থানে সিসিটিভি ক্যামেরা তারা স্থাপন করেছে যাতে করে কোনো টিকিট কালোবাজারি হাতে যেতে না পারে। এবং আমি সকালবেলা এখানে এসে বিভিন্ন এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছেন কোনো সমস্যা পড়ছে কিনা, আইন শৃঙ্খলা বা কোনো নির্বিঘ্নে তারা এখানে আসতে পারছেন কিনা। তারা একটি কথা বলছে সেটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু প্রাকৃতিক অবস্থা কিন্তু খুব ভালো না, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রায় 130 জনের মতো মারা গেছে। সবকিছু মিলিয়ে তারা একটু সমস্যার মধ্যে আছে সেটা বললেন এবং সবকিছু প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা এসে সেই কাঙ্ক্ষিত টিকিটটি কেনার জন্য আজকে সকাল থেকে এবং গভীর রাত থেকে এখানে এসে দাঁড়িয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশনের সর্বশেষ সংবাদ। আফজল। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং চট্টগ্রাম স্টেশন থেকে জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। রাজধানীর কারওয়ান বাজারে রাস্তার পাশে বসে সেহরি খাওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের চাপায় এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 2:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ফুটপাতের ওপর তুলে দিলে সেখানে থাকা ইসমাইল নামে এক সিকিউরিটি গার্ড নিহত হন। আহত হয় ফুটপাতে বসে সেহরি খাওয়া অবস্থায় 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা নাজমুল নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গাড়িটিও জব্দ করা হয়েছে। গাড়ি ও মুখ দিতে আসা করে বাড়ি মারা আমার উপর দিয়ে পড়ে গেল। আমার একটা গাড়ি বাড়ি খেলা লোক পুরো আছে। আমি আমার এখানে বাড়ি হয়েছে, তখন আমি লাফা উঠেছি, লাফা উঠে স্বপ্নে এত ঐক্যূর্ণ হয়ে গেল। গেটের সামনে এসে দাঁড়াইছে গাড়ি, এই মুহূর্তে গাড়ি হলো ফেল করেছে, ফেল করে তিনটের সামনে অ্যাক্সিডেন্ট করে পরে আমার এসে গেটের সহ জাতি দিয়ে ধাক্কা দিয়ে জায়গায় মেরে ফেলেছে। প্রাইভেট কারটা নিয়ন্ত্রণ হারায় না কিভাবে যেভাবে হোক ওদের উপরে উঠে দিয়েছে আর কি। এর মধ্যে একজন ওই এলাকার সিকিউরিটি গার্ড মারা গেছে স্পটে, আর তিনজন আমরা গুরুতর আহত হাসপাতালে পাঠাইছি। যে গাড়িতে যে মালিক সে গাড়িতে ছিল, ওরে পাবলিক আটকে ফেলাইছিল, ওই পাবলিক মারতেছিল, আমরা উদ্ধার করে এনে থানায় রাখছি, মামলা হবে ওর বিরুদ্ধে। সকালের সময় আরো থাকছে। ঈদের প্রায় 2 সপ্তাহ আগেই সৌদি থেকে দেশে ফেরার বিমান টিকিট মিলছে না। সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের, দায় অস্বীকার বিমান কর্তৃপক্ষের। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নগরীর কেরানীগঞ্জের ডকইয়ার্ডের শ্রমিকরা। যাত্রী আকৃষ্ট করে নিজেদের আখের গোছাতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামত করে নদীতে নামানোর পায়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় অন্য বারের তুলনায় দুর্ঘটনার আশঙ্কা একটু বেশিই থাকায় বিশ্লেষকরা বলছেন কোনোভাবে যেন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ লঞ্চ নদীতে নামতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখতে হবে সংশ্লিষ্টদের। আর এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। লোহার উপরে আগুনের ফুলকি, হাতুড়ি পেটার শব্দ আর রগের তুলির আঁচড় বলে দিচ্ছে সামনে ঈদ। তাই পুরনোকে নতুন করে সাজাতে বুড়িগঙ্গা নদীর ওপারে ব্যস্ত সময় পার করছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। বরাবরের মতোই যাত্রী আকৃষ্ট ও বাড়তি টাকা আয় করতেই এই পন্থা অবলম্বন করে থাকেন লঞ্চ মালিকরা। নতুন রং ঢং করলে, জাহাজ নতুন দেখলে যাত্রীরা বেশি আসবে, আমাদের কিছু ইনকাম ভালো হবে। এতে কারো সমস্যা না থাকলেও ঠিক একই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী নেমে পড়েন বাড়তি টাকার লোভে অনিরাপদ ও ফিটনেসবিহীন লঞ্চ নদীতে নামানোর প্রচেষ্টায়। তাড়াতাড়ি কাজ শেষ করে যাত্রী নিয়ে যাবে। সামনে ঈদ তো এর লেগে মালিক তাড়াতাড়ি কাম কাজ ঠিক করতে এর লেগে আর কি সবকিছু ঠিক করতে আছে, নতুন করবো আর কি। আর এসব কারণে প্রায় দেখা দেয় দুর্ঘটনা, হতাহত হন অসংখ্য মানুষ। এবার বর্ষা মৌসুমেই ঈদ হওয়ায় ঝুঁকিও তাই একটু বেশি। ফিটনেসবিহীন লঞ্চ যে কতটা অনিরাপদ তা উঠে আসে গত কয়েক বছরের নৌ দুর্ঘটনার পরিসংখ্যানে। 2005 থেকে 2016 সাল পর্যন্ত শুধু ঈদের সময় দুর্ঘটনা ঘটেছে 48টি। নিহত হয়েছেন 264 জন, আর এখনো নিখোঁজ রয়েছেন 72 জন, আহত শতাধিক। আর এসব দুর্ঘটনার অন্যতম কারণও ছিল নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল। দুর্ঘটনা এড়াতে নজরদারির পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চের বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এখন যেহেতু সামনে ঈদ আসছে এবং এরই সাথে আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ, মাঝে মাঝে আবহাওয়াটা খারাপ হয়ে যায়। যদি কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগের মাধ্যমে এটি সমাধান করেন, এবং সেটি হবে যদি ফিটনেসবিহীন নৌযানকে মোবাইল কোর্ট এবং আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়। এদিকে অনিরাপদ নৌযান চলাচলের বিষয়ে যাত্রা বাতিল সহ আরো কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। শিপিং এর ম্যাজিস্ট্রেট থাকবে, বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট থাকবে, এবং এখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার জন্য অন দি স্পট ফাইন এবং জরিমানা বা কার্যক্ষেত্রে যদি কোনো ভায়োলেশন হয় আমরা যাত্রা বাতিলও করে দেওয়ার মতো এখানে ব্যবস্থা রাখবো। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামলাতে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি। ঈদ উপলক্ষে নৌপথে এবার যাত্রী চাপ যেমন বাড়বে, তেমনি বর্ষা মৌসুম হওয়ায় আশঙ্কা রয়েছে দুর্ঘটনারও। তাই বিশ্লেষকরা বলছেন নৌপথে যেন ঝুঁকিপূর্ণ লঞ্চ আসতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে যেন না উঠতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, তবেই ঈদ উদযাপন হবে নির্বিঘ্নে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের বাজেটে ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। এতে ক্ষতির মুখে পড়বে ইস্পাত শিল্প, নেতিবাচক প্রভাব পড়বে অবকাঠামো উন্নয়নে। তাই 2019 সাল পর্যন্ত ইস্পাত শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। অর্থনীতিবিদদের আশঙ্কা, ভ্যাটের কারণে সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি সহ বাড়বে দুর্নীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
কোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শর্ত উন্নত অবকাঠামো, কিন্তু আসছে অর্থ বছরে অবকাঠামো নির্মাণের কাঁচামাল রড সিমেন্টের উপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায় রড তৈরির কাঁচামাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 0 থেকে বাড়িয়ে 5% করা হয়েছে। উৎপাদন পর্যায়ে গ্যাস ব্যবহারের ভ্যাট বাড়ানো হয়েছে 12% ও বিদ্যুৎ ব্যবহারে 5% থেকে করা হয়েছে 15%। এর সঙ্গে থাকছে পণ্য বিক্রিতে একক ভ্যাট হার 15% করার প্রস্তাব। শিল্প মালিকরা বলছেন প্রস্তাবিত এই ভ্যাট কাঠামো কার্যকর হলে টন প্রতি 10,000 টাকা পর্যন্ত দাম বাড়বে রডের। যারা ক্রেতা তাদের এত বড় সক্ষমতা আসে নাই, 8-10 হাজার টাকা বৃদ্ধি পাবে, এটা ইমিডিয়েট তারা দিতে পারবে। প্রাইসটাকে এইভাবে রাখি, ডেভেলপমেন্ট একটা মুখ থুবড়ে পড়বে। 2019 পর্যন্ত আমাদের সক্ষমতা অর্জনের জন্য ভ্যাট যে 15% এটা মুক্ত রাখা হোক। যে রাজস্ব আয় বাড়াতে বাজেটে সিমেন্ট শিল্পে কর আদায়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে। এই শিল্পে উৎসে কর কমানোর দাবি উদ্যোক্তাদের। প্রতিটা ব্যাগে 16 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে 5% দিচ্ছি। যদি 3% বা 2% নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা আরো সাশ্রয়ী মূল্যে আমাদেরকে ভোক্তাদেরকে দিতে পারতাম বা পারবো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন রড সিমেন্টের দাম বাড়লে বাড়বে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা, সেই সঙ্গে তৈরি হবে অর্থ অপচয়ের আশঙ্কা। প্রকল্প মূল্য যখন বৃদ্ধি পাবে তখন আবার এটার ভিতরে আরেক দফা দুর্নীতির সুযোগ তৈরি হবে। সরকারের ক্ষেত্রে এখন যেটা প্রয়োজন হবে সেটা হলো সার্বিকভাবে এই প্রকল্প ব্যয়ের ভিতরে কতখানি এটার দামটা রিফ্লেক্ট করবে সেই বিষয়ে একটা ভালোভাবে হিসাব তৈরি করা। যখন দাম বাড়বে তখন আমার ব্যক্তি খাতের বিনিয়োগও কিন্তু আরো বেশি কস্টলি হয়ে যাবে। ইস্পাত শিল্প মালিকদের সংগঠনের তথ্য মতে দেশে বর্তমানে 50 লাখ টন রডের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 80 লাখ টন, আর মোট চাহিদার 30%ই আসে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে বছরে 8 লাখ ব্যাগের রক্তের চাহিদার বিপরীতে মিলছে 7 লাখ ব্যাগ রক্ত। এর মধ্যে 30% আসে স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে, বাকি 70% আসে আত্মীয় ও পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। আর পেশাদারদের এসব রক্ত সঠিকভাবে পরীক্ষা না হওয়ায় পরিসঞ্চালনের পর দেখা দেয় নানা জটিলতা। ঘাটতি মেটানোর পাশাপাশি নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে অভিমত বিশেষজ্ঞদের। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। কখনো কখনো জীবন ধারণের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত রক্তের, আর প্রয়োজনের সময় রক্ত যে কতটা দুষ্প্রাপ্য হতে পারে তার সময়ই কেবল বোঝা যায়। এক ব্যাগ রক্তের জন্য ছোটাছুটি করতে হয় রোগীর আত্মীয় স্বজনকে। সময় মতো রক্ত না পাওয়ায় রোগীর মৃত্যুর ঘটনাও বিরল নয়। বেসরকারি হিসাবে দেশে বছরে রক্তের চাহিদা 8 লাখ ব্যাগের মতো, আর চাহিদার বিপরীতে ঘাটতি থাকে 1 লাখের বেশি। অনেকে স্বপ্রণোদিত হয়ে নিয়মিত রক্ত দিয়ে থাকেন, তবে তার হার খুবই কম। একটি বেসরকারি রক্তদান কর্মসূচির প্রকল্প পরিচালক জানান, স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা থাকা দরকার আমাদের দেশে তা নেই। উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা অনেক বেশি। স্বেচ্ছায় রক্তদানের পরিমাণ কিন্তু এখনো অনেক কম। যদি নিয়মিত 2 লক্ষ বা 3 লক্ষ রক্তদাতা তৈরি করতে পারি, যারা বছরে 2 বার রক্তদান করেন, তাহলে কিন্তু আমাদের এই পুরো ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি। সংগৃহীত রক্তের মধ্যে পেশাদার রক্তদাতাদের রক্ত সবচেয়ে বিপজ্জনক বলে মত বিশেষজ্ঞদের। আমার রক্ত লাগবে, আমাকে সতর্ক হতে হবে, আমি পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ করব না। এটা হলে তো আমাদের অনিয়ম দূর হয়ে যাবে। বিএম এর মহাসচিব ইকবাল আর্সেনাল বলেন, পেশাদার রক্তদাতাদের অনেকেই নেশাগ্রস্ত। এদের রক্ত হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি এই ধরনের রোগের জীবাণু দ্বারা সংক্রমিত থাকতে পারে। এই সমস্ত মাদক সেবীদের হয়ে থাকে যে কন্টাজিয়াস ডিজিজ, এগুলো সংক্রমিত হইতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের এটা খুব কঠোর হস্তে দমন করা উচিত এদেরকে। বিশেষজ্ঞরা বলছেন 120 দিন পর পর মানুষের রক্তকণিকাগুলো মরে গিয়ে নতুন করে তৈরি হয়। তাই একজন স্বাভাবিক সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর 1 ব্যাগ রক্ত দিতে পারেন। নিয়মিত রক্ত দিলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় বলেও জানান তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ঈদে নিজের পছন্দের পোশাকটি বানাতে অনেকেই ছুটে যাচ্ছেন দর্জির দোকানগুলোতে। তাই উৎসবকে সামনে রেখে পোশাক কারিগরদের মাঝে চলছে দারুণ ব্যস্ততা। আর নিজের পছন্দ মতো পোশাক বানাতে পেরে খুশি ক্রেতারাও। 25 রমজান পর্যন্ত এইসব দোকানগুলোতে নেওয়া হবে কাজের অর্ডার। রাজধানীর দর্জি দোকানগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়াত অপলা।
যন্ত্রের এই খটখট শব্দ জানান দিচ্ছে দারুণ ব্যস্ত এখন দর্জি বাড়ি, নেই দম ফেলার সময়। ঈদ যতই ঘনিয়ে আসছে বাড়ছে ব্যস্ততা, রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক সরবরাহের চাপ। কাজের চাপের ওপর নির্ভর করে 20 থেকে 25 রমজান পর্যন্ত নেওয়া হবে পোশাক তৈরির অর্ডার। অনেক কাজের প্রেশার, এখন থেকে মনে করেন সকাল 9টা থেকে বসে রাত 3টা বাজে শেষ করি। এবার তো কামিজ, তারপরে লং কামিজ, এগুলাই একটু বেশি। ক্যাপ ডিজাইন এবার নতুন আসছে, তো এগুলাই বেশি চলতেছে। আর নরমালি 3 পিস সালোয়ার কামিজ, এগুলো গরমের জন্য সুতি সালোয়ার কামিজ এগুলো চলতেছে। অনেকেই তৈরি পোশাকের চেয়ে নিজের পছন্দ এবং মাপ মতো পোশাক বানিয়ে নিতে চান। রেডিমেড কাপড়ের চেয়ে বানানো কাপড় দাম এবং মানে উন্নত হওয়ায় তৈরি পোশাকের ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। এই ক্ষেত্রে ভরসা দর্জির দোকানগুলো। টেলার থেকে আমি আমার রোজার আগে আমি 4টা সেট নিয়েছি, সেটা কমপ্লিট হয়েছে। কোনো টেলার কোনো তাদের ফ্রিনেস দেখতে পাচ্ছি না। আমরা অনেক জোর করে অনেক সময় তাদেরকে কাপড় সিলাইতে দিতে হচ্ছে আর কি। এবারকার আমাদের বেচা বিক্রি ভালো, অর্ডারও অনেক ভালো হচ্ছে। রমজানে সবরাতের পর থেকে আমাদের কাজের অর্ডার বেশি হচ্ছে, এখন পর্যন্ত চলতেছে 20 রোজা পর্যন্ত আমরা নিব অর্ডার। ক্রেতাদের অভিযোগ ঈদকে সামনে রেখে বাড়তি মজুরি নিচ্ছেন দর্জিরা। অতিরিক্ত চাপের কারণে অনেকের কাজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। তৈরি পোশাকের কারিগররা জানান, রোজা শুরুর আগে থেকে ঈদের পোশাক তৈরির ব্যস্ততা শুরু হয়ে যায়। আর ঈদকে সামনে রেখে দর্জি দোকানে বাড়তি লোক নেওয়া হয়েছে বলেও জানান তারা। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পেরিয়ে গেলেও রাজশাহী সিল্কের কদর কমেনি একটুও। বরাবরের মতো এবারও ক্রেতাদের ঈদ উপহার ও নিজেদের পছন্দের তালিকায় সিল্কের পোশাক রয়েছে সবার শীর্ষে। রমজানের মাঝামাঝিতে জমজমাট রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক পল্লী বাজার। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই ক্রেতাদের পদভারে সকাল থেকে রাত পর্যন্ত সিল্কের শোরুমগুলো সরগরম হয়ে থাকছে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রেশমি পোশাক ছাড়া যেন ঈদের খুশি বেমানান। রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহীর মানুষের ঈদ আর সিল্ক যেন একই সুতোয় গাঁথা। রমজানের মাঝামাঝি সময়ে ঈদের কেনাকাটায় সিল্ক বাজারে যোগ হয়েছে নতুন মাত্রা। রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় গড়ে ওঠা সিল্ক বাজার এখন ক্রেতায় ঠাসা। বেচাকেনা নিয়ে পুরোদমে জমে উঠেছে সিল্ক হাউসগুলো। বাহারি ডিজাইনের রেশমি পোশাকের টানে এখানে আসছেন তরুণীরা। আরামদায়ক টেকসই রং, বুনন আর কাপড়ের দীর্ঘস্থায়িত্বের কারণে রাজশাহী সিল্কের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। কাপড়গুলোর উপরে কাজগুলো দেখতে ভালো লাগছে, আর সব মিলিয়ে সুন্দর লাগছে সবকিছুই। 3 পিস সিল্কের অনেক সুন্দর, তারপর আবার শাড়ি, এগুলো নতুন নতুন আইটেমে নতুন নতুন ভাবে আসে, এই জন্য আমাদের এখানে আসা। আচ্ছা, ট্রেডিশন সিল্ক এছাড়া তো আরামদায়ক আর এক্সেপশনাল। আমরা ঢাকা থেকে এসেছি এটার জন্যই, শুধু শাড়ি কিনতেই। নারী পুরুষ থেকে শুরু করে ঈদের সব বয়সী ক্রেতাদের চাহিদা পূরণে নতুন নতুন ডিজাইন আর নজরকাড়া সব পোশাক নিয়ে সেজে উঠেছে সিল্ক হাউসগুলো। এখান থেকে পছন্দ মতো শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি কিনতে পেরে খুশি ক্রেতারা। যদিও সিল্কের পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওয়াইফের জন্য শাড়ি কিনলাম, হ্যাঁ, মেয়ের জন্য 3 পিস কিনলাম, বাচ্চার জন্য জামা কিনলাম সিল্কের। দাম ঈদের মার্কেটে হিসেবে দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। রিজনেবলি, তারপরেও মনে হয় যে একটু কমানো যায়। ব্যবসায়ীরা জানান, ঈদে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা লোভনীয় অফারের পাশাপাশি তারা জোর দিচ্ছেন আধুনিক ফ্যাশনে। বিভিন্ন মেটেরিয়ালে আমরা কাজ এনেছি, কাস্টমারের পছন্দ চাহিদাকে সামনে রেখে এবার বিপুল সমারোহ উষা সিল্কে। নতুন নতুন ডিজাইন তরুণীদের জন্য, অল্প বয়সী মেয়েদের জন্য বানিয়েছি, সেগুলো বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি। এবার ঈদে রাজশাহীতে 20 থেকে 25 কোটি টাকা সিল্ক পোশাকের বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদের প্রায় 2 সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বিমানের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশি যাত্রীরা। ট্রাভেলস অফিসগুলোতেও খোঁজ নিয়ে কোনো টিকিট মেলেনি। এ পরিস্থিতিতে সৌদি আরবের বিমানের টিকিট সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের। আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। প্রতি ঈদেই ছুটি নিয়ে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন সৌদি প্রবাসীরা। এবারও ঘরমুখো প্রবাসী বাংলাদেশিরা রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বাংলাদেশ বিমানের টিকিটের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিসে খোঁজ নেন। রমজানের শুরুতে বিমানের প্রতিদিনের ফ্লাইটের সব ক্লাসের টিকিট থাকলেও 12ই রমজান অর্থাৎ 8 থেকে 24 জুনের ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি বিজনেস ক্লাসের টিকিটও পর্যাপ্ত না থাকায় অসংখ্য প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না।
টিকিটের জন্য আছি, কিন্তু বাংলাদেশ বিমানে আজকে থেকে ঈদ পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। 10-15টা দোকান ঘুরছি, বাংলাদেশ বিমানের টিকিট নাই। টিকিট সংকটের বিষয়ে বিমানের রিজিয়নাল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। সিন্ডিকেট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? যে কয়েকটা এজেন্সি মিলা তারা নিজেরা ওই সিট ধরে রাখার কোনো ক্ষমতা আছে কারো? এটা তো অটোমেটিক আপনারা হয়তো একদিন 2 দিনে একটা টাইম লিমিট দিবে, কম্পিউটার থেকে দিচ্ছে। সিস্টেমকে অ্যাবিউজ করে যদি কিছু করতে পারেন, এটা মানে কারোই তো কিছু করার নেই। এদিকে সিন্ডিকেটের কারণে টিকিট উধাও হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ট্রাভেল ব্যবসায়ীরা। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানি না কেন এমন হচ্ছে, কোন সিন্ডিকেট কিনা বা প্রবাসীরা যারা আছে ওরা বলতেছে এটা নিশ্চয় একটা সিন্ডিকেট, এবং আমরাও এমন কিছু মনে করছি যে হঠাৎ করে এরকম হবে কেন। যদি এভাবে সিন্ডিকেট করা হয় তাহলে বিমান ভবিষ্যতে বিমানে চড়া থেকে প্রবাসী যারা আছে এরা ছড়িয়ে যাবে। বিমানের সৌদি আরব থেকে আসা অন্য রুটের ফ্লাইটও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। প্রতিদিন রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটে গড়ে প্রায় 838 জন যাত্রী দেশে ভ্রমণ করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ব্রেক্সফিল্ডে দুর্বৃত্তদের গুলিতে মোস্তাফিজুর রহমান নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে তার লাশ নিজ ভবনের ড্রাইভওয়েতে পাওয়া যায়। তার শরীরে 6টি বুলেটের চিহ্ন পাওয়া গেছে, তবে খুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। নিহত মুস্তাফিজুর রহমানকে নিরীহ ও সজ্জন ব্যক্তি উল্লেখ করে তার পারিবারিক বন্ধু মোশাররফ হোসেন মিশু জানান, এই ঘটনায় প্রবাসী বাঙালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজুরের লাশ ব্রেক্সফিল্ডে দাফন করা হবে বলেও জানান তিনি। সবাই ভয় পাচ্ছে। ওনার লাশকে আমরা এখানেই আমরা দাফন করার বন্দোবস্ত করছি। সেটা আপনার ফ্রাইডে 5 সময় ওনাকে দাফন করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমির লড়াইয়ে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। দু দলের কারোরই ভাগ্যে জুটেনি স্বপ্নের এই ট্রফি, তাই তো সামর্থ্যের সেরাটা দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চায় তারা। কার্ডিফে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। 1979 সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে 3 লায়ন্সরা, কিন্তু ফাটা কপাল আর জোড়া লাগেনি। ফাইনাল জয় করার স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয় ইংলিশদের। আইসিসির মেগা ইভেন্ট বিশ্বকাপ কিংবা ওয়ার্ল্ড টি20 আসরের ট্রফিতে চুম্বন দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত অর্জন পাকদের কে জানে, হয়তো এবার সেই দেয়াল ভেঙে ফাইনালেও উঠতে পারে সরফরাজ আহমেদের দল। বাংলাদেশ ভারত দ্বৈরথ এখন ছাপিয়ে গেছে ভারত পাকিস্তান লড়াইকেও। এই দুই দলের লড়াই সমর্থকদের মাঝেও সৃষ্টি করেছে বাড়তি উন্মাদনার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুই দলের লড়াইয়ের আগে এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিকরা। তবে নিজ দলকে সমর্থন জানাতে গিয়ে অবশ্যই সংযত থাকা উচিত বলে মনে করেন তারা। সুমন সরকারের ক্যামেরায় বার্মিংহাম থেকে সাজিদ মুস্তাহিদের আর রিপোর্ট। 19 মার্চ 2015 মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দারুণ ফর্মে থাকা টাইগারে দেখছিল সেরা চারে খেলার স্বপ্ন, কিন্তু দুই আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্ন চুরি হয় বাংলাদেশের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে দেশের ক্রিকেট ভক্তরা। সে বছরের দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের মাঠে ভারতকে হারায় বাংলাদেশ। মুস্তাফিজের অভিষেক সিরিজটি নিয়ে উত্তাপের শেষ ছিল না। এরপর গেল বছর টি20 বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে 1 রানে হার। প্রতিটি সিরিজই বা ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ থাকে না। তবে উপমহাদেশ সহ বিশ্বে একসময় আলোচিত ছিল ভারত পাকিস্তান দ্বৈরথ। সমর্থক, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবারই এখন এক কথা, সেই দ্বৈরথকে ছাপিয়ে গেছে বাংলাদেশ ভারত দ্বৈরথ। ভারতে কিরকম পরিস্থিতি তো বুঝতে পারছি না, কিন্তু এখানে বেশ বুঝতে পারছি যে হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচের থেকেও একটা ইম্পর্টেন্ট ম্যাচ হয়তো হচ্ছে। খাতায় কলমে ভারত পাকিস্তান ম্যাচ বড়, কিন্তু ইন্টেন্সিটি অফ রাইভালরি যদি দেখা যায় তাহলে
গত 2-3 বছরে ভারত বাংলাদেশ ম্যাচটা এরকম একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে সত্যি এটা দেখার মতো ম্যাচ হচ্ছে। বাংলাদেশ ভারত ম্যাচ আসলে সমর্থকদের মাঝেও থাকে প্রতিদ্বন্দ্বিতা, তবে কিছু ক্ষেত্রে নিজ দলকে সমর্থন দিতে গিয়ে অন্য দলকে করা হয় ছোট, অনেক সময় তা বেশ কুরুচিপূর্ণ পর্যায়েও চলে যায়। এমন বিষয় থেকে এড়িয়ে থাকা উচিত বলে পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। কিছু উগ্র সমর্থক সব জায়গাতেই আছে, ছিল, আছে, থাকবে, কিন্তু তারা কি বললো না বললো সেগুলোকে বন্ধ করে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত এবং তাদের বোঝানো উচিত যে এটা আদতে একটা খেলা। আমার মনে হয় যে ক্রিকেটের সমর্থন করতে এসে অন্য দেশকে গালাগালি দেওয়ার যে এটা একবার হয়, দুবার হয়, তিনবার হয়, কিন্তু ইফ ইট বিকামস এ রেগুলার রুটিন, এটা সত্যি সত্যি কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। বিশ্বমঞ্চে অনেকবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত, শুধু 2007 বিশ্বকাপ ছাড়া আইসিসি ইভেন্টে জয়ের স্মৃতি নেই টাইগারদের। এবার কি বদলাবে সেই ইতিহাস? উত্তরটা সময় বলে দেবে। ভারত পাকিস্তান দ্বৈরথ ছাপিয়ে উপমহাদেশের ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ভারত লড়াই। মেলবোর্ন, ঢাকা, বেঙ্গালুরুর পর চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের বড় মঞ্চে এবার লড়াইয়ের ময়দান এজবাস্টন, যে ম্যাচ দেখতে উন্মুখে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। বার্মিংহামের এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনে পাহাড় ধসে প্রাণহানির মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় নেই আইনের প্রয়োগ। নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে কক্সবাজার উপকূলবাসী। আবাসন ও খাদ্য সংকটে প্রায় 10,000 মানুষ, ত্রাণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ততা কেরানীগঞ্জের ডক ইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে। সরকারের মেগা প্রকল্পের প্রভাব পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। এবং ঈদ উপলক্ষে 23 জুনের রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু। রাতভর রেল স্টেশনের অপেক্ষা টিকিট প্রত্যাশী শত শত মানুষের। এ ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।